বাঙালি মাত্রেই হাসি খুশি আড্ডাবাজ, কিন্তু এই বিরক্তিকর জীবন যন্ত্রণায় বাঙালি যখন হাসতে ভুলে যাচ্ছে, তখন আপনাদের জীবনে নতুন করে হাস্যরসের স্রোত নিয়ে আসছে গল্পগুচ্ছের বিশেষ নিবেদন পেটে খিল সিরিজ। আজকে আপনারা শুনবেন এরকমই একটি হাসির গল্প। ভক্তিপদ রাজগুরুর লেখা পটলার বনভ্রমণ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি যারা। শুরু করছি আজকের গল্প। সুখে থাকতে ভূতে কিল মারে বলে বাংলায় একটা প্রবাদ আছে। মানে সংসারে বেশ কিছু মানুষ আছে, তারা সুখে শান্তিতে থাকতে চায় না, যেভাবেই হোক কোনো একটা অশান্তিকর ব্যাপারে জড়িয়ে পড়বেই। কথাটা আমাদের বন্ধু পটলার বেলাতে বিশেষভাবে প্রযোজ্য। নিজে তো অশান্তিতে জড়াবেই, আর সেই সঙ্গে পঞ্চপাণ্ডবের ক্লাবের আমাদের বাকি চারজনকেও জড়াবে। বেশ ছবির মতো সুন্দরী সব কিছু ছিল। আমরা অর্থাৎ আমি, পটলা, হোতকা, ফটিক মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। গোবরা এত করেও টেস্টে অ্যালাউড হলো না। হবে কি করে? মামার বিরাট কুমড়োর ব্যবসা, এবার নাকি বিদেশেও কুমড়ো এক্সপোর্ট করেছে। গোবরাও সারা বাংলা ঘুরে ঘুরে কুমড়োর কালেকশন করে যোগান দিতে ব্যস্ত ছিল। কুমড়োর জন্যই অ্যালাউড হয়নি। লাউ কুমড়োর মধ্যে নাকি মিল নেই, তাই অ্যালাউড হয়নি গোবরা। আমরা তাকে সান্ত্বনা দিই, তুই পাকা হয়ে অ্যালাউড হবি সামনের বছর। পটলা এর মধ্যে প্রোগ্রাম করে ফেলেছে, এবার সে অরণ্য ভ্রমণে যাবে। আর ইদানিং পটলা বন জঙ্গল নিয়ে রীতিমতো পড়াশোনা শুরু করেছে। অরণ্যই হলো আজকে গ্রিন হাউস ব্যাংক। উষ্ণায়ন থেকে পৃথিবীর মানুষকে বাঁচাতে পারে এই বন জঙ্গল। গাছই মানুষের সবচেয়ে বড় বন্ধু। একদল শয়তান নিজের হীন উদ্দেশ্যের জন্য এই অরণ্যকে ধ্বংস করছে। এই সব নিয়ে রীতিমতো ভাষণ দিতে শুরু করেছে পটলা। আমরা পটলার যেসব কথা মন দিয়ে না হোক কান দিয়ে অন্তত শোনার ভান করি, কারণ পটলাই আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের ক্যাশিয়ার। ক্যাশও নেই, ক্যাশ বাক্সও নেই, তবুও সে ক্যাশিয়ার। এতদিনে চা, টোস্ট, সিঙ্গাড়া, আইসক্রিম এসব খরচা ওই জোগায়। বিরাট বনেদি বাড়ির একমাত্র বংশধর। ওর বাবা কাকার দুটো কারখানা। ওর ঠাকুমার নামে এলাকার বিরাট বাজার। বাড়িতে নিত্য পুজো হয়। ওর ঠাকুমা রোজ ডেকে পাঠিয়ে আমাদের গোপালের ভোগ খাওয়ান। লুচি, কিশমিশ দেওয়া ছোলার ডাল, ছানার কালিয়া, পায়েস। তার দেওয়াতেই পটলার হাতে ক্যাশ আসে, তাই পটলাকেই আমরা ক্যাশিয়ার বানিয়েছি। বেশ চলছিল আমাদের প্রসাদ সেবা, খেলাধুলো। ফটিক আমাদের ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক। পড়াশোনার পাশাপাশি কোন ওস্তাদজির কাছে গানও শিখেছে। রবীন্দ্রসঙ্গীত গায় স্কুলের বাৎসরিক অনুষ্ঠানে, আর ক্লাবের বাড়িতে হারমোনিয়াম নিয়ে তা না 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 করে। ওর ওস্তাদকে শিখিয়েছে কাহা গায়ে ঘনশ্যাম। এই তিনটি কথায় নানা সুরে নানা তালে সে রেওয়াজ করে। আমরা বলি, তারপর কি রে, ঘনশ্যাম গেল কোথায়? ফটিক বলে, পরের লাইন রেওয়াজ করাবে 6 মাস পর। আগে এটাই রপ্ত করি, তারপর আবার ইনিয়ে বিনিয়ে সুর তোলে কাহা গায়ে। হোতকা বলে, তোর দেশ ভারতবর্ষে, ঘনশ্যাম রে যেখানে মন চায় যেতে দে, তুই থাম, আর গাওয়ানোর দরকার নাই। ফটিক বলে, পরের লাইনটা পাবো এবার। এমনি দিনে সব শান্তি নষ্ট করে পটলা বলে, পিসেমশাইকে চিঠি দিয়েছিলাম, তিনিও লিখেছেন, চলে আয়, বন পাহাড় ঘুরে যাবি, দেখবি কেমন বন জঙ্গল চোখ জোড়ানো সবুজ। আর 700 পাহাড়ের দেশ সারান্দা। এই বন পাহাড়ে দেখে যা, সেই বন পাহাড় দেখে যা। এখনো অবধি একটা পাহাড় দেখিনি, তাই একসঙ্গে 700 পাহাড় দেখবো ভেবে রীতিমতো ভয় পাই। সেবার দেওঘরে ত্রিকুট পাহাড়ে গিয়ে পালকি নিয়ে যা ফ্যাসাদে পড়েছিলাম। এবার 700 পাহাড় আর গহন বন কি যে হবে জানি না। হোতকা যেন আগুনে ঘি ফোড়ন দেয়, বলে, সে ফরেস্ট তো যাইবি, তোর পিসে মশাই তো শহরে খুব নাম ডাক, তাই বন বাংলোতেই যাইমু। বনকে যদি দেখতেই হয় ফরেস্ট বাংলোতেই থাকার লাগব। একে মা মনসা, তাই ধুনের গন্ধ। পটলা বলে, কথাটা মন্দ বলিসনি, সারন্দার গহন অরণ্য অনেক ভালো ফরেস্ট বাংলো আছে। আজই বাংলোর পারমিশনের জন্য বনকর্তাকে চিঠি দিচ্ছি। পটলার মাথায় সুপ্ত পোকাটা নড়ে ওঠে, বলে,
পটলা দারুণ হবে। হোতকার আমি ওই বন বাংলায় চলে যাব। পিসে মশাই ওই সারন্দার গহন বনের মধ্যে ফরেস্ট বাংলায় থাকতে দেবেন না। তিনি বলবেন সকালে বনে যাও, দিন ভোর বনে ঘুরে সন্ধ্যার মুখে শহরে ফিরে এসো। খুব সাবধানী লোক তিনি, তাই ভাবছি আমরা বন ঘুরে তবে শহরে আসবো। আমি বলি, তোরা তো ফরেস্ট বাংলো থেকে বন দেখবি ঠিক করেছিস। শুনেছি সারন্দায় বাঘ, হাতির পাল, বাইসনের দল, ভাল্লুক, হরিণ, সম্বর সবই আছে। পটলা বলে, আছে তো, দলে দলে আছে নানা প্রাণী। ওদের দেখতে গেলে রাতের অন্ধকারে জিপ নিয়ে স্পটলাইট নিয়ে বের হতে হয়। বন বাংলায় না থাকলে রাতে বের হওয়া যায় না। হোতকা বলে, বেশ বীর দর্পে তোগর মুরগির কলজে। বাঘ হাতির পাল দেখলে প্যান্টে বাসন্তী কালার কইরা ফেলবি। তাই তোগর রাতে বনে লই যামু না। পটলার আমিই যামু, তারপর কি দেখলাম কি করলাম সব কমু পরে পিসে মশাইয়ের বাড়ি আইসা। এর মধ্যে হোতকা যে এমন ডেয়ার ডেভিল হয়ে উঠবে তা ভাবিনি। পটলা বলে, ঘাবড়াস না, পরে তোদেরও বলে নিয়ে যাব। আর আমরা ব্যাপারটা দেখে বুঝে আসি। গোবরা এতক্ষণ চুপ করেছিল, সে এবার বলে, কোনো প্রবলেম হবে না তো? হোতকা এখন পটলার সাপোর্টার, সে বলে, না না, কোন প্রবলেম হইব না। হোতকা কথাটা ভালো লাগেনি, তাও বলি, গোবরা আমরা তো ভিতর দিন, ওদের দুজনকেই যেতে দে, ওরাই সামলা, আমাদের ভেবে লাভ কি? পটলা বলে, না না, তোরাও তো যাচ্ছিস বনে, ঠিক 7 দিন পর। সৌমি, ইংরেজিটা তো ভালোই জানিস, বন বিভাগের কর্তাদের লিখে দে ওই ফরেস্ট বুক করার জন্য একটা ঘর চাই 7 দিনের জন্য, তারিখটাও লিখে দে। অর্থাৎ পটলার ওসব হিসেব হয়ে গেছে। গোবরা বিজনেস বোঝে, সে বলে, ক্লাবের ক্যাশ তো খালি, বেড়ানোর খরচ? পটলা বলে, ওর জন্য ভাবিস না, ঠাকুমাকে বলে রেখেছি ক্যাশ ম্যানেজ হয়ে যাবে। একটা লিস্ট করতে হবে, ওখানে কিছুই পাওয়া যায় না, তাই স্টেশনে নেমে লোকাল বাজার থেকে সব জিনিস নিয়ে নেব, ফর্দ করে নিবি। টিকিট কাটা হয়ে গেছে। এর মধ্যে পটলা অরণ্য জগৎ, বন্যপ্রাণীর জগৎ নিয়ে বেশ কিছু বই জোগাড় করেছে। বলে, বনে যাবি, বন্যপ্রাণীদের সম্বন্ধে কিছু পড়াশোনা করে নে, সারন্দার শালবন সারা এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ। গোবরা বলে, কেন? তরাইয়ের শালও খুব ভালো। পটলা বলে, সারন্দাতে রয়েছে সবচেয়ে প্রাচীন শাল গাছ, এর এক একটার পরিধি 12 ফিটেরও বেশি, আর মানেও সেরা। তাছাড়া সেগুন, নিম ছাল, গামহার আর অনেক ভালো গাছ আছে। আর বন্যজন্তু তো অভাব নেই, পালপাল হরিণ, হাতি, সম্বর, ভাল্লুক তো আছে, এমনকি চিতা, বাইসনও আছে। গোবরা বলে, এত দামি গাছ, এত প্রাণী, ওখানে তাহলে 84 খাড়িও আছে। বনের মধ্যে শুনেছি তাদেরও দাপট কম নয়। পটলা বলে, তা হতেও পারে, আমাদের তাতে কি, আমাদের বন আর বন্যপ্রাণী দেখা নিয়ে কথা। হোতকা বলে, আর কয়দিন বনে গিয়ে ফ্রেশ অক্সিজেন লইয়া আসুম। মনিঋষির 100 বছর কেন বাঁচে জানস? ওই অক্সিজেন আর পিওর ফ্রুটস। হোতকা আমাদের বন সম্বন্ধে জ্ঞান দিতে শুরু করেছে। এর মধ্যে বন বিভাগ থেকে 2 জন ফরেস্ট বাংলোর ঘর বুকিংয়ে চিঠিও এসে গেছে। পটলার হোতকা কালই চলে যাবে। আমরা যাবো 7 দিন পর। বড়বিল স্টেশনে নামবো। পটলার কিশোরমশাই এর ওখানে কাঠের গোলা, করাতকল, আর ওখানেই পাহাড়ে রয়েছে অফুরান খনিজ লোহা, অর্থাৎ আয়রন ওর। সেই আয়রন ওর তুলে চলে যায় নামি কারখানায়। তার বন পাহাড়ের এদিক ওদিক নাকি 2-3টে বাংলো, তারই একটাতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। পটলা যাবে বনপাহাড়ের শেষ স্টেশন অবধি। বন থেকে কাঠ বোঝাই করে ট্রাক বাইরে আসে, সেই সব ফেরত ট্রাক ধরে ওরা বনের মধ্যে গিয়ে ফরেস্ট বাংলোয় থাকবে 7 দিন। তারপর আবার বন থেকে বেরিয়ে ট্রাক ধরে পিসে মশাইয়ের বাংলোতে পৌঁছবে। আর আমরাও সেদিন সকাল 9টায় গিয়ে নামবো। একসঙ্গেই যাব পিসে মশাইয়ের বাড়ি। পিসে মশাইও জানবে আমরা একসঙ্গে কলকাতা থেকে আসছি। আমরা পটলা আর হোতকাকে ট্রেনে তুলে দিই। ওপর নিচে 2টো বার্থ, দুজনে বেশ গুছিয়ে বসেছে। এবার নজর পড়ে সহযাত্রীর দিকে। ওদিকে বার্থে বসে আছে মাঝ বয়সের ভদ্রলোক, কপালে রক্তচন্দনের তিলক, বেশ ভক্তি ভাব।
নিরীহ গোছের চেহারা, পাশে আরো কয়েকজন ভদ্রলোকের মধ্যে প্রকৃতির মহাশক্তি সম্বন্ধে অনেক গূঢ় তত্ত্ব নাকি প্রকাশ করা শুরু করেছে। হিন্দি দেহাতি টানের সঙ্গে বাংলা মেশানো। কথা শুনে মনে হয় ভদ্রলোক অবাঙালি, তবে বাঙালিদের সঙ্গে ওঠা বসা আছে। বাংলা ভাষাটা ভাঙা ভাঙা বলার চেষ্টা করে। ভক্তি মার্গী একদম सच मार्ग, সত্য পথ। ভক্তি ভরে ঈশ্বর কা ভজনা করো, জরুর দর্শন মিলেগা। পটলা বলে, মহারাজ আপনি ঈশ্বরকে দেখেছেন? অবশ্য ভদ্রলোকের পরনে সাদা ধুতি শার্ট, সঙ্গে একজন বছর 22-এর ছেলে। মহারাজের বেশও নয়, তবু পটলা তাকে মহারাজ বলে। ভদ্রলোক বলে, কোশিশ করছি বেটা, সব তারই লীলা, জয় সিয়ারাম। ট্রেন তখন ছুটে চলেছে। খড়গপুর ছাড়িয়ে শালবনের সীমা শুরু হয়েছে। রাতের অন্ধকারে বন কালো রেখার মতো দেখায়। ওদিকে বসে আছে আরো এক ভদ্রলোক, জীর্ণ লম্বাটে চেহারা, টিকালো নাক, চোখ দুটো বড় বড়। সব দেখছে সে, তার কান খাড়া করে মহারাজের মূল্যবান ভাষণ শুনছে, সঙ্গে তার স্ত্রী আর ছোট ছেলে। ওরা যে ঈশ্বরের কথায় তত বিশ্বাসী নয় তা বোঝা গেল। এবার মহারাজ তার পোটলা থেকে একটা বড় সাইজের টিফিন বাক্স বের করে। তাতে দেখা যায় কড়াইশুটির কচুরি, আলু ভাজা, নতুন গুড়ের পায়েস আর বেশ বড় সাইজের কালাকাঁদ। হোতকা একটু বেশি পেটুক। সে এবার এইসব খাবার দেখে মহারাজের শ্রীচরণে মন প্রাণ ঢেলে দেয়, বলে, আপনি সাক্ষাৎ দেবতা মহারাজ। ভদ্রলোক ঈর্ষৎ হেসে বলে, নেহি নেহি, আরে আমি তো সেবক আছি। এ তিওয়ারি, ইন লোগো কো প্রসাদ দো। তিওয়ারি এক টুকরো খবরের কাগজে দুটো কচুরি, আলু ভাজা, এক হাতা পায়েস আর দুটো কালাকাঁদ দেয়। মহারাজ বলে, বাবাজি কা প্রসাদ লিও বেটা। বেশ তৃপ্তি করে এবং ভক্তি করে হোতকা সেই খাবার খায়। ট্রেন তখন বক্সার পার করে ঘড়িবাড়ির দিকে চলেছে। অন্ধকারে বুক চিরে ট্রেন ছুটছে। আশেপাশে যাত্রীরা ঘুমিয়ে পড়েছে। পটলা স্বপ্ন দেখছে সানন্দায় গভীর বনে শিয়ার হোতকা চলেছে। ছায়া ঘন অরণ্য, পাহাড় বেষ্টিত পথ, সাবধানে পা ফেলে চলেছে তার বনের পথে। হঠাৎ গা ছমছম করা স্তব্ধতা ভেদ করে ওঠে হাতির চিৎকার। একপাল হাতি এদিকেই আসছে ডালপালা ভাঙতে ভাঙতে। ওরা দুজনে সামনের দিকে জঙ্গল ভেঙে ছোটার চেষ্টা করে, কিন্তু পারে না, ছিটকে পড়ে, পায়ে কাটা ফুটেছে। এদিকে সামনে হাতির পাল। পটলা চিৎকার করে উঠে বসে। তারপরই সাদা ঘুম ভাঙা চোখে দেখে আশপাশ। ট্রেনে বাড়তে শুয়েছিল সে। রাতের অন্ধকার আর নেই। ট্রেনটা প্রায় খালি হয়ে গেছে। সেই শীর্ণকায় লম্বা লোকটা তার পা ধরে নাড়া দিচ্ছে। পটলা চোখ চাইতে বলে, লাস্ট স্টেশন এসে গেছে, বলেছিলে নামবে? গাড়ি তো এখানেই থেমে যাবে, আবার 1 ঘন্টা পরে ফিরে যাবে। পটলার খেয়াল হলো এত ঘুমিয়েছিল টেরই পায়নি। হোতকা এখনো ঘুমাচ্ছে। পটলা হোতকাকে ডাকে, আই হোতকা, আর কত ঘুমাবি? ওঠ, এবার নামতে হবে, ওঠ। ঠেলাঠেলি করেও হোতকাকে জাগানো যায় না। তারপর জোর ধাক্কা দিয়ে হোতকা আবার ধর্মার করে উঠে বসে। গাড়ি তখন শেষ স্টেশনে ইন করছে। আর মালপত্র নামাতে গিয়ে দেখে সেখানে তাদের ব্যাগপত্র রেখেছিল সেই জায়গাটা খালি। 4টে ছোট বড় ব্যাগের একটাও নেই। যে ব্যাগটা মাথায় দিয়েছিল মাত্র সেইটা আছে। পটলা চমকে ওঠে, আমাদের ব্যাগ? সেই লোকটা নামতে নামতে বলে, তোমাদের ব্যাগ? ওসব তো মহারাজের ব্যাগ, ওরা তো সব নিয়ে টাটানগরে নেমে গেছে। হোতকা বলে, বুঝেছি, কেন তো ঘুমাইছি, মাদক মেশানো খাবার খাইয়া কেমন ঘুমাইলো, এখন যাইতেছে না। পটলা বলে, এখন কি হবে? ওরা প্ল্যাটফর্মে নেমেছে। এবার ভালো করে দেখে স্টেশনটাকে। উঁচু প্ল্যাটফর্মও নয়, ওদিকে একটা পাহাড় যেন এখানেই শেষ হয়ে গেছে। তাতে শাল, মহুয়া, নানা গাছে ভরা। নির্জন স্টেশনে ট্রেনটা দম নিচ্ছে। দিনের আলো থাকতে থাকতে এই জায়গা থেকে সে পালাবে। চারিদিক পাহাড়, সবুজে কলরব, বনভূমি। ওদিকে স্টেশনের বাইরে 2-1টা ঝুপড়ির দোকান, ওদিকে কাঠের স্তূপ, 2-1টা ট্রাকও দেখা যায়। হোতকা বলে, সবই তো গেছে গিয়া, চল আমরাও ফিরিয়া যাই। পকেটে যা আছে তাতে ফেরার ভাড়া হয়ে যাবে। কিন্তু
কিন্তু এই বনভূমি রহস্য ভরা পাহাড় যেন পটলাকে টানে। সে বলে, আমার কাছে কিছু টাকাও আছে, দুখানা জামা প্যান্টও। এসেছি যখন বন বাংলোতে চল, ফিরে গেলে ওরা সবাই হাসবে। তা সত্যি, প্রসাদ খেয়ে এমনভাবে সব হারাতে হবে তা ভাবিনি হোতকা। হোতকা বলে, মহারাজ নয়, ও বেটা মহাচোর, কান মুইলা সব লইয়া গেছে গিয়া। পটলা বলে, তবু আমাদের থামাতে পারবে না, দেখি বন বাংলোয় যাবার কোনো কিছু পাই কিনা। হোতকা বলে, ওই ঝুপড়ির দোকানে চল, মনে কি পাবি কে জানে, কিছু খাই লইতে হইব যাবার আগে। স্টেশনের বাইরে উঁচু নিচু পাহাড়ি পথ, দূরে একটা আলোর মতো দেখা যায়। পাহাড়ে এখানে চারিদিকে, মধ্যে একটি উপত্যকার মতো নিচু জায়গাতে সামান্য চাষবাস। ছোট্ট নদীটা ওই পাহাড়ের থেকে এসে উপত্যকার মধ্যে দিয়ে ঘুরে আবার এদিকে পাহাড় শ্রেণীর কোন গলিপথে হারিয়ে গেছে। এই নদীর ধারে গড়ে উঠেছে ঝুপড়ির গুলো। ওদিকে অনেকটা জায়গা জুড়ে নানা সাইজের কাঠের গুঁড়ির ডাল, বন থেকে নানা ধরনের কাঠ আসে এখান থেকে। ট্রেনের ট্রাক ওঠে শহরে, কলকারখানায় চলে যায়। বন থেকে কাঠ এনে এখানে ড্রাইভাররা মাল খালাস করে আবার বনের গভীরে ফিরে যায় কাঠ আনার জন্য। নদীর জলে ড্রাইভাররা গাড়িগুলি ধুয়ে নেয়, নিজেরা জিরিয়ে নিয়ে রুটি তরকা খেয়ে আবার বনে ফেরে। তাই 2-4টে ঝুপড়ির দোকান গড়ে উঠেছে। হত্যা পটলারও খিদে পেয়েছে। তার আগে ফরেস্ট বাংলো যাবার জন্য কোনো ট্রাকের সন্ধান করতে একজন বলে, ওদিকে যাও, বন বাংলোতে যাবার ট্রাকগুলো ওখানের গেটেই থামে, ওখানে গেলে সর্দারজিকে পাবে। পটলা হোতকা খুঁজে খুঁজে সেই গেটে পৌঁছয়। কয়েকটা ট্রাক দাঁড়িয়ে আছে, ওদিকে খাটে বসে ড্রাইভারটা রুটি তরকা খাচ্ছে। পটলা ওদেরকেই জিজ্ঞেস করে, থলকোবাদে ফরেস্ট যাব আমরা, কোন ট্রাক নিয়ে? সর্দারজি তখন তরকার মধ্যে একটা কাঁচা লঙ্কা চিবিয়েছে, আর বুনো কাঁচা লঙ্কা তেমনি ঝালের চোটে তখন তার অবস্থা কাহিল, কথা বলার মতো অবস্থা নেই। সে হাস করছে, লালা ঝরছে ঝালের চোটে। ওর হেল্পার খালাসি বেগতিক থেকে পটলাকে বলে, ওস্তাদ জি কো তান মত করো, চলো হামি সে বাত করবে। ওকে থালকোবাদে নিয়ে যাওয়ার কথা বলতে খালাসিটা জানায়, 2 আদমি 30 রুপয়া লাগবে। পটলা বলে, অনেক বেশি বলছো তুমি, दूसरा कोई ট্যাক্সে চলে যাইয়ে। খালাস নির্বিকার জবাব দেয়, কারণ সে জানে ওখানে যাওয়ার জন্য অন্য কোনো গাড়ি নেই, ওদেরও যেতে হবে। শেষে দরদস্তু করে দুজনে 25 টাকা রফা হয়। এবার ড্রাইভারও লঙ্কার ঝাল সামনে নিয়ে বলে, কাহা রুপয়া, ভাড়াটা আগাম দিতে হবে। টাকা দিয়ে দেয় পটলা। খালাসি বলে, আধ ঘন্টার মধ্যে তৈয়ার হয়ে যাইয়ে, গাড়ি ছেড়ে দেবে। বেলা তখন 12টা প্রায়। বনে কি জুটবে জানা নেই, তাই ওই তরকা রুটি খেয়ে নিয়ে ট্রাকে ওঠে, আর ট্রাকও চলতে শুরু করে। ফাঁকা প্রান্তর ছাড়িয়ে ট্রাকটা এবার বন পাহাড়ের মধ্যে দিয়ে চলেছে। রাস্তা বলতে মোরাম ফেলা বনবিহারের অস্থায়ী রাস্তার মতো কিছুটা। শীতের মরশুম বনে পারমিট দিয়ে গাছ কাটানো হয়, সেই সব লগ বের করার জন্য অস্থায়ী পথ চাই। বর্ষার জলে তা মুছে যায়। এই সব এবড়ো খেবড়ো পথ দিয়ে ট্রাক চলেছে, আর পটলা হতে যেন ট্রাকের পেছনে ফুটন্ত কড়াইয়ের জলে আলু পটল সিদ্ধ করার মতো লাফালাফি করছে, এদিক ওদিক ছিটকে পড়ছে। আর সেই কষ্টকে বলার জন্য পটলা গান শুরু করেছে, আমাদের যাত্রা শুরু হলো এবার ওগো কর্ণধার। হোতকা একটা রড ধরে কোনো মতে স্থির হয়ে বসে থাকার চেষ্টা করছে। দুদিকে গভীর বন, পুরুষ্টু, শাল, গামহার, শিয়া শাল আর নানা গাছের সমাবেশ। বন ক্রমশ গভীরতর হয়েছে। রোদ এখানে এক চিলতে কোনোভাবে আসে। ঘন সন্নিবেশিত গাছগুলো সবই এখানে ভিড় ঠেলে মাথা আকাশের দিকে তুলে সূর্যের আলোর প্রত্যাশী। প্রতিযোগিতা চলছে সবার মধ্যে। হঠাৎ গাছের ডালে কিসের শব্দ শুনে হোতকা গাছের উপরের দিকে চাইল। দেখে একটা বিরাট ময়ূর এদের ট্রাকের আওয়াজ শুনে ভারী দেহ নিয়ে উড়ে গেল আড়ালে। হোতকা বলে ওঠে, দেখছিস এখানকার ময়ূর? ট্রাকের সামনের রাস্তায় দুটো হরিণ নিমেষের মধ্যে লাফ দিয়ে রাস্তা পার হয়ে বনের গভীরে হারিয়ে যায়। পেছনে শোনা যায় একটা চাপা গর্জন। কোনো লোভী হায়না শিকার হারাবার রাগে গড়গড় করছে। আতঙ্ক জাগে ওদের মনে। এসব বন যেন কেমন রহস্যে ভরা।
ট্রাক পাহাড়ের নিচে একদিকে এসেছে, সামনেই একটা পাহাড় নদী, জল বেশি না, তার চেয়ে বেশি রয়েছে পাক কাদা। দুটো পাহাড় শ্রেণীর মাঝে একটা জলনিকাশি ঝোড়া। গাড়িটা কাদায় নেমেই আটকে গেছে। গিয়ার দিয়ে গাড়ি তোলার চেষ্টা করছে, গাড়ি নড়ে না। ড্রাইভার চেষ্টা করে, গাড়ি যেন জগদ্দল পাথরের মতো বসে গেছে। পটকা তখনও প্রকৃতির প্রেমে মশগুল হয়ে গাইছে, আমি চঞ্চল হে সুদূর পিয়াসী। হঠাৎ খালাসির তীব্র কণ্ঠে গর্জন শুনে থামালো সে। খালাস চিৎকার করে, আরে কিশোর কা বাচ্চা, গানা ছোড়কে হাত লাগাও। ওদের হাঁকডাকে পটলার নামে ট্রাক থেকে, আর ড্রাইভারও গাড়ি তোলার চেষ্টা করছে। এবার ঠেলে প্রাণপণে সকলে ঠেলার গাড়ি একটু এগোচ্ছে, তারপর আবার পিছিয়ে গড়িয়ে আসছে, আর কাদা জল ছিটকে আসছে। এ জলের রং লালচে, আর সেই জল কাদা সারা গায়ে মুখে লাগে। পটলার হোৎকার ওদের আর চেনা যায় না। ঠেলে ঠুলে গাড়ি স্টার্ট হয়। ছোড়ার জলে কাদা মাটি ধুয়ে ভিজে শার্ট প্যান্ট পরেই ট্রাকে উঠলো। পটলা বলে, আর কাদা মেখে গাড়ি ঠেলবো না। হোৎকা বলে, টাকা দিচ্ছি, গাড়ি ঠেলুম কেন? খালাসি বলে, তব উতার যাও, প্যাদাল যাও। এই গভীর গহন বনে সেটা সম্ভব নয়, তাই কাদা মুছে এবার ট্রাকে উঠে পরবর্তী কোনো ঝোড়ার বুক থেকে গাড়ি তোলার জন্য তৈরি হয়। বেলাও বাড়ছে, ট্রাক চলেছে গুড়গুড় করে বনের পথে। সেই পথে যেন শেষ নেই। হোৎকা শুধু হয়, থলকবাদ আর কদ্দূর? হঠাৎ শান্ত বনের মধ্যে ওঠে ঝড়ের শব্দ, মরমর করে ডালপালা ভাঙছে। ওদিক থেকে একটা তীক্ষ্ণ ডাক আসে। সামনের পথটায় দেখা যায় বনের একটা অংশ চাতালের মতো। গাছপালা এখানে কম, দুদিকেই বনভূমি। মাঝ জায়গাটা দেখা যায় বনের ওদিক থেকে একপাল হাতি আসছে। হোৎকা অস্ফুট আর্তনাদ করে, পালা, হাতি। খালাসি ওকে ইশারায় চুপ করতে বলে, আর ড্রাইভারও ইঞ্জিন বন্ধ করে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। হাতি প্রায় 40 গজ দূরে। একটা বিরাট দাতাল হাতি ট্রাকটা দেখে দাঁড়িয়ে পড়ে সেখানে। তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্জন করে তীব্র কণ্ঠে, আর থামের মতো পা ঠুকতে থাকে, যেন শাসাচ্ছে এদের। তবে কেউ এসে আক্রমণ করে না। ওদিকে হাতির পাল একে একে পার হয়ে এদিকে বনে যেতে সেই দাতাল হাতি আবার পিছু পিছু বনে যায়। পটলা হোৎকা এতক্ষণ দম বন্ধ করেছিল। হাতিগুলো চলে যেতে খালাসি বলে, ওদের কোনো লোকসান না করলে ওরাও কোনো লোকসান করে না। হোৎকা বলে, কোথায় আইসি রে পটলা, বন দেখা কাম নাই, চল ফিরে চল। ফেরার পথও আর নেই, এবার বন বাংলোতেই যেতে হবে। তারপর ওখানে গিয়ে ফেরার কথা ভাবা যাবে। থলকবাদ বন বাংলো বনের গভীরে গড়ে উঠেছে ব্রিটিশদের আমল থেকে। বনের মধ্যে এত বড় বন বিভাগের নানা ধরনের কাজ চালাবার জন্য, নতুন বন জঙ্গল তৈরির জন্য, পথঘাট তৈরির জন্য, বনের রক্ষণাবেক্ষণের জন্য বেশ বড় একটা ফরেস্ট কলোনিও আছে। রেঞ্জার, অন্য স্টাফদের কোয়ার্টার, অফিস, পশু চিকিৎসালয় সবই আছে। আর এখানেই গড়ে উঠেছে আদিবাসীদের বড় সড়ো জনপদ, প্রাইমারি স্কুল, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র সবই আছে। আর সপ্তাহে 2 দিন এই বনের গহনে হাট বসে। এই হাট সবকিছু থেকে একটু দূরে পাহাড়ের উপরে গড়ে উঠেছে সুন্দর বাংলো। বেশ কয়েকটা ঘর রয়েছে, লাগোয়া বাথরুম। পাহাড়টা ঘিরে বয়ে গেছে একটা ছোট্ট পাহাড়ি ছোড়া। হাঁটু ভরা জল থাকে, তার উপর একটা কাঠের ব্রিজ মতো আছে। সেই ব্রিজ পার হয়ে পাহাড়ের গায়ে চড়াই ভেঙে রাস্তাও তৈরি করা হয়েছে। গাড়ি উঠে যায় উপরে। বাংলোর সামনে এদিকে ওদিকে সুন্দর সাজানো বাগান, আর পাহাড়ের গায়ে কার্নিশ বের করে কাঠের তক্তা দিয়ে বসার ব্যবস্থা আছে। দীর্ঘ শাল গাছগুলোর মাথায় এসে পায়ে ঠেকে তার কানে আসে প্রবাহমান ঝোড়ার কুলকুল শব্দ। মাঝে মাঝেই তাই অরণ্য প্রেমীদের অনেকেই পারমিট নিয়ে চলে আসে এখানে। বনের গভীরে রয়েছে লিগিবদা ওয়াচ টাওয়ার। গহন বনের মধ্যে ঝোড়ার জল বইছে। ঝোড়ার ধারে গাছের ডালে চটের থলেতে নুন টাঙানো, বন বিভাগ থেকে ওগুলো টাঙিয়ে রাখা। বন্য প্রাণীরা এসে নুন খায়, জল খায়, কাদায় ঘাসে লুটুপুটি খায়। ওয়াচ টাওয়ার থেকে তাদের দেখা যায়। প্রথমে আসে রাতের অন্ধকারে তৃণভোজী প্রাণীরা, হাতি, বাইসন, হরিণ, সম্বর ইত্যাদি। আর বনের রাজা
বাঘ যখন আসে তখন এরা সরে যায়। নীলাভ চোখের দৃষ্টি নিয়ে বনের ভেতর থেকে বের হয়। বাতাসে ওঠে উৎকট গন্ধ, শিকারের সন্ধানে ঘুরে। বন্য জীবনের বহু বৈচিত্র্য এখানে দেখা যায়। ভূধর বিশ্বাস কলকাতায় থাকেন। তার কাঠের ব্যবসা রয়েছে নিমতলার ওদিকে। ভূধরের কাঠের ব্যবসা ওর বাবা তার বন্ধু অজয় সেনের সঙ্গে শুরু করেছিলেন। আজ অজয় বাবুর বয়স হয়েছে, স্ত্রীকে নিয়ে সংসার, ওদের কোনো ছেলেপুলে নেই। বালিগঞ্জ এলাকায় বিশাল বাগান ঘেরা বাড়ি, আরও কিসের ব্যবসা আছে। অজয়বাবু তার স্ত্রী মানসী দেবী ওদের বন্ধুর ছেলে ভূধরকে ছেলেবেলা থেকেই দেখেছেন, তাকে স্নেহ করেন। তবে অজয় সেন ঠিক করেছেন কাঠের ব্যবসাটা ভূধরকে দিয়ে যাবেন, আর বালিগঞ্জের বাড়ি ও অন্য সব ব্যবসা কোনো ধর্মীয় সংস্থানে দান করে দেবেন। তার ইচ্ছা মিশনকে এসব দান করে এইসব অর্থ সৎ কাজেই লাগাবে। ভূধর এসব শোনে মাত্র। সে এখন কাঠের ব্যবসা চালাচ্ছে। বাইরে থেকে বোন ইজারা নিয়ে শাল, সেগুন আরো নানা কাঠ আমদানি করে। তবে ভূধরের নজর অজয়বাবুর সাম্রাজ্যের দিকে। যেভাবেই হোক এইসব দখল করবে। তবে ভূধর খুবই সাবধানী আর চতুর। তাই এসব মনের কথা ভুলেও অজয়বাবুর কাছে প্রকাশ করে না, বরং বলে, তাই ভালো কাকাবাবু, মিশনের হাতে এসব তুলে দিয়ে সৎ কাজে লাগাবে। অজয়বাবুর বয়স হয়েছে, স্ত্রী মানসী দেবীও সংসার ছেড়ে দূরে গিয়ে ঠাকুরের নাম করতে চায়। তাই ভূধর বলে, কাকাবাবু, আমি তো বনে যাই কাঠের ব্যবসার জন্য, চলুন, বনের সুন্দর ফরেস্ট বাংলো আছে, সেখান থেকে নিরিবিলিতে ঈশ্বরকে ডাকবেন। মুনি ঋষিরা তো বনে থেকেই ঈশ্বরের সাধনা করেন। কথাটা অজয়বাবুর মনে ধরে। মানসীও বলে, তাই চলো, কিছুদিন বনবাসেই থেকে আসা যাক। ভূধর মনস্থির করেছে বনে গিয়ে কোনো মতে এদের বিষয় সম্পত্তি লিখিয়ে নেবার একটা মরিয়া চেষ্টা করবে। ভূধর বন পাহাড়ে আসে। শহরের মানুষ বন সম্বন্ধে, বন্যপ্রাণী সম্বন্ধে, বিশেষ করে হাতি আর বাঘ সম্বন্ধে তার ভয় আছে, তবে টাকার জন্য সে সবই করতে পারে। বনজগতের সাধারণ সহজ সরল অধিবাসীদের মধ্যে থেকে সে বেশ কিছু অন্য প্রকৃতির মানুষ খুঁজে বের করেছে। তবে টাকা দিয়ে সে তার কাজগুলো করাচ্ছে। গাছ কাটার জন্য বন বিভাগকে টাকা দিয়ে পারমিট নিতে হয়। বন বিভাগের কর্মীরা কোন গাছ কাটা হবে তার নির্দেশ দিয়ে সেই সব গাছে হলুদ রঙের ছাপ দিয়ে দেয়। কি পরিমাণ গাছ কাটা হবে তাও নির্দেশ থাকে। ভূধর খেলা শুরু করে। এরপর বন বিভাগের কর্মীরা ম্যানেজ করে আরো বেশি পরিমাণ গাছ কাটাই হবে। এই পারমিট 3-4 দিকে 3-4 গুণ কাঠ কাটাই করেন, বনকে ধ্বংস করেন। আর কিছু আদিবাসী চোরা শিকারীদের টাকা দিয়ে রেখেছে, যারা বন্যপ্রাণী মেরে হাতির দাঁত, বাঘের চামড়া, হরিণের শিং এসব সংগ্রহ করে। ভূধর তার কাঠের চালানে সঙ্গে সব কলকাতায় পাচার করে। তার থেকে তার লাখ লাখ টাকা আমদানি। তবে বাইরে থেকে ভূধরকে দেখে কিচ্ছুটি বোঝা যাবে না। এসব ছাড়াও এবার ভূধর অজয়বাবুর সম্পদ দখল করার জন্য তার স্ত্রীকে তাকে সস্ত্রীক টানা গাড়িতে করে এই গভীর বনের মধ্যে বাংলোয় এনেছে। অজয়বাবু মানসী দেবী শহরের ভিড় থেকে দূর নির্জনে বন বাংলোয় এসে খুশিই হন। তবে সবকিছু তো একসঙ্গে মেলে না। বাংলোয় ওরা বাইরে থেকে চাল, ডাল, তেল, ঘি, মালপত্র, মাছ সবই এনেছে। এখানে বাংলোয় কাজের লোকের বড় অভাব। অত দরিদ্র এই অধিবাসীরা ভাত খেতে পায় 5-7 দিন অন্তর। এদের খাদ্য বলতে কন্দমূল সিদ্ধ, মাকাই সিদ্ধ, বন্য লতাপাতা নুন দিয়ে ঘাটা। আনাজপত্র ভালো রাখতেও জানে না। বেগুন পোড়া, শাক সিদ্ধ ইত্যাদি খায়। তাই রান্না করার লোক এখানে তেমন মেলে না। অজয়বাবু দেখেন এদের খাবার দিয়ে গেলে কোন রকমের গলা ভাত, আলু পোড়া, বেগুন পোড়া, ডাল যা করছে তা ভাতের মতো জমাট। তাতে নুনও নেই, সেই সঙ্গে খানিকটা ধানি লঙ্কা পুড়িয়ে দিয়েছে। মেনু দেখে মানসী চমকে ওঠে। এ কি আধ পোড়া পিন্ডি খেতে হবে? ও ভূধর এখানে এসে তার নিচে 1 নম্বরই আর 2 নম্বরই ব্যবসার কাছে ব্যস্ত হয়ে গেছে। কোনো 2 নম্বরই 1 ট্রাক মাল গেছে স্টেশন বাজারে মহাজনের কাছে, অনেক টাকার মাল। এখনো ওরা ফেরেনি। ট্রাকওয়ালার কাছে যেতে হবে টাকা আনতে। ভূধর বলে, তাই তো দেখছি, বাংলোর কাজ করা, রান্না করার লোকও পাচ্ছি না। অজয়বাবু বলেন, অনেক তো খুঁজলে, এবার আমি নিজে খুঁজে দেখি যদি বাংলোর কাজের জন্য কোনো লোক পাই কিনা। বাংলোর একজন কাজ করার জন্য বেয়ারা চাই। মানসী বলে, এই বন মানুষের মধ্যে এমন লোক পাবে না।
নিজেদেরই এখানে দেখছি হাত পুড়িয়ে রাখতে হবে, কাজকর্মও করতে হবে। ভুদার দায়িত্ব এড়াতে চায়। সে বলে, তাই দেখুন, যদি কোনো কাজের লোক পান, রান্না বান্না তো করতেই হবে, না হলে যে উপোস দিতে হবে। ওদিকে ট্রাক ফেরার সময় হচ্ছে। ভূধর বলে, আমার কাজ আছে, আমি চলি কাকাবাবু। ভূধর জিপ নিয়ে চলে যায়। বনের মাঝখানে চেকপোস্ট, একটা খুঁটি পোতা, তাতে একটা খুঁটি আড়াআড়ি ভাবে লাগানো। কোনো গাড়ি এলে বন বিভাগের লোকেরা তা চেক করে দড়ি খুলে দেয়, বাসটা উঠে যায়, পথও পরিষ্কার হয়ে যায়। গাড়ি চলে যেতে বাস আবার নেমে যায়। এত পাহারা দেওয়ার কারণ বন বিভাগের অগোচরে যাতে কোনো বেআইনি কাজ না হয়। ভূধর না খেয়ে বের হয়ে যায়। মানসি অজয়বাবুকে বলেন, তুমি খাবে না? অজয়বাবু বলেন, দেখি, কাজের লোক যদি পাই তখন খাবো। ওই চাল সিদ্ধ আর বেগুন পোড়া আদিবাসীরাই দিয়ে দাও, আমি বরং চিড়ে মুড়ি খেয়েই থাকবো। লোক আমি জোগাড় করবই। বের হয়ে যান অজয়বাবু ফরেস্ট কলোনির দিকে কাজের লোক সন্ধানে। ক্লান্ত পরিশ্রান্ত পটলা হোতকা ট্রাকে বসে আছে। পথের জমা জল কাদা সারা শরীরে ভর্তি হয়ে আছে। মুখে চোখে ক্লান্তির ছাপ। আর জনহীন বনে হাতির পাল দেখেই ওরা খানিকটা ঘাবড়ে গেছে। ফরেস্ট, সে কখন কি ঘটে তা বোঝা, তা ওরা বুঝেছে। হঠাৎ বনের মধ্যে একটা জিপ আসতে দেখে ট্রাকটা থামে। জিপটাও এসে থামে ট্রাকের কাছে। ট্রাক থেকে দেখে পটলার হোতকা। ড্রাইভার তার সিটের নিচ থেকে একটা টাকার থলে নিয়ে এগিয়ে গেল জিপের আরোহীর দিকে। টাকার থলেটা সেই তরুণের হাতে দিয়ে বলে, মহাজন দিয়া और बोला कुछ और 2 ट्रक चाहिए और 2 शेर का चमड़ा हाथी का दांत भी। পটলা হোতকা ট্রাকে বসে শুনছে ওদের কথা। জিপের সেই তরুণ বলে, काट कल 2 ट्रक जाएगा, तुम रात को जंगल में आओ सरदार जी। এই বলে তার হাতের থলে থেকে 1 মুঠো টাকা ড্রাইভারের হাতে নিয়ে জিপে উঠে বলে, চলি রাতে। এই বলে তার হাতের থলে থেকে 1 মুঠো ট্রাক ড্রাইভারের হাতে দিয়ে জিপে উঠে বলে, চলি রাতে ভেট হোগা হুঁশিয়ার। জিপটা চলে যায়। ট্রাকটাও এবার বনের রাস্তা দিয়ে চলে গেল। একটা জায়গায় এসে থামে। খালাসি বলে, যাও, খালকোবাদ আ গয়া, ফরেস্ট বাংলো উধার ও টিলা কি উপর। জায়গাটা এক নজরে দেখে ভালোই লাগে। চারিদিক গভীর বনে ঢাকা, আদিম রহস্য পাহাড়। এই উপত্যকায় কিছু ঘরবাড়ি জমি জমাও আছে, সামান্য চাষবাসও হয়। পাহাড়ের গায়ে একটা সুন্দর ছোট বাংলো। কে বলে ওটা নিখিল সাহেবের বাংলো। আজিব সে আদমি। এই বনের তিনি ছিলেন বড় কর্তা। রিয়াটার করার পর এখানেই বন থেকে গিয়েছিলেন। আদিবাসীদের মন প্রাণ দিয়ে ভালোবাসেন আর ভালোবাসেনি অরণ্যকে। হোতকা বলে, নিখিল সাহেব নয়, ওর নাম হওয়া উচিত বুনো সাহেব, না হলে এই গভীর বনে কেউ পড়ে থাকে। চল গিয়া বন বাংলোর দিকে। দূর থেকে দেখা যায় সেই টিলার উপর গাছ গাছালি ঘেরা ছবির মতো বাংলোটাকে। পটলা বলে, দারুণ সিনারি। হোতকা বলে, পেট ভরবো সিনারি দেখা। এইখানে দোকান বলতে তো ওই মুদির দোকানে একটা, খাওয়ান কি হইব? পটলা বলে, চল দেখি, বাংলোর চৌকিদার কিছু দিতে পারে। ওরা আসছে দুজনে, জামা প্যান্টে কাদা, জলের শুকনো ছাপ। আর একদিকে জল কাদাতেই কলকাতার ভদ্র ছাপটা মুছে গেছে। এই শোনো, শুনছ? আই ছোকরা। এই পরিবেশে হঠাৎ এই ডাক শুনে পটলা হোতকা দুজনেই চাইল। দেখে ওদিক থেকে একজন বয়স্ক ভদ্রলোক ওদের দিকে এগিয়ে আসছে। পটলা বলে, আমাদের বলছেন? ভদ্রলোকের কাছে এসে দুজনে আপাত মস্ত কোনো জরিপ করে দেখছেন। পটলা হোতকা দুজনেই অবস্থায় শোচনীয়। বেশ বুঝেছে তারা হুট করে খাবার না দিয়ে এখানে এসে ঠিক করেনি। পকেটটার অবস্থাও বিশেষ ভালো না। এখানে থাকার খরচা দিয়ে খাবার পয়সাও 2 দিনের জন্য থাকবে না।
আর ফিরবে কি করে সেটাও ভাবেনি তারা। বদলোক সুধন, কি করা হয় কাজকর্ম? পটলার মুখে যেন কথাটা এসে যায়। জামশেদপুরে একটা হোটেলের কাজ করি দুজনে, এদিকেই এসেছি। ভদ্রলোক যেন হাতে চাঁদ পান, বলে, হোটেলের কাজ করো দুজনে? ওৎকা বলে, বয় বেয়ারার কাজ, ওখানে ভালো লাগতেছে না তাই চইলা আইলাম। অজয়বাবু বললেন, গুড, ভেরি গুড। তাই এখানে কয়দিন? আমরা এই বনবাংলোতে আছি, চলো না ওখানে। মাত্র 3 জন আমরা এখানে। এই আদিবাসীদের রান্না ঠিক মতো পছন্দ হচ্ছে না, একটু কুকিংয়ের কাজ আর তুমি পেয়ারার কাজ করে দেবে। ওখানেই থাকবে, খাবে দাবে ও আমাদের সঙ্গে। আর ডেলি দুজনে 100 টাকা করেও পাবে। কাজ খুব সামান্যই, ডেলি দুজনে 200 টাকা। এছাড়া থাকা খাওয়া। পটলা কোনোদিন এসব কাজ করেনি। তাদের বাড়িতে, তাদের কারখানায় এমন কত লোকই কাজ করে। এই বনে এসেছে বেড়াতে, তাকে যে এরকম বেয়ারার কাজ করতে হবে তা ভাবেনি। হোৎকা সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান, সে টুকটাক বাড়ির কাজ করে। এখানে এসে বিপদেই পড়েছে, তবু কদিন আহার আশ্রয় পাবে। আর দিনে 200 টাকা করে পাবে। ওদের খরচা করতেও হবে না। পটলা কিছু বলার আগে হোৎকা বলে, আপনি বুড়া মানুষ, বন বাংলায় এসে বিপদে পড়ছেন দেখি। অজয় বলে, সত্যি বিপদে পড়েছি হে, দিন 5-7 থাকবো। হোৎকা বলে, ঠিক আছে, আপনি যখন কইছেন কইরা যা দিন। বয় বেয়ারের কাজ সব জানি আমরা। গুড, তাহলে চলো বন বাংলায়। অজয় তাদের নিয়ে এবার পথের ধারে কাঠের ব্রিজ পার হয়ে টিলার ওপর হাঁটতে থাকেন। হোৎকা পটলাকে বলে, চল, সব ঠিকঠাকই হইব। বনবাংলোতে মানসি একা। তিনি ভাবতেও পেরেছেন কাজের লোকের জন্য। বনবাংলোতে মানসি একা, তিনিও ভাবনাতে পড়েছেন কাজের লোকের জন্য। এই বনবাংলোতে এসে হাঁপিয়ে উঠছেন। কোথাও যাওয়ার উপায় নেই, টিভি রেডিও সিনেমা নেই, সন্ধ্যা থেকে নাকে আদিম অন্ধকার। তখন বাংলোর বাইরে থাকাও নিরাপদ নেই। গত রাত্রি তো হাতির পালেসে বাগানের সাজানো বাহারি ফুলের টবগুলো নিয়ে ফুটবল খেলে গেছে। সেদিন রাতে একটা সাবধানী চিতাকে আসতে দেখেছিল। মাঝে মাঝে হায়নার দলও আসে, দাতাল শুয়োরও ঘোরাফেরা করে। এই তো অবস্থা। তার উপর যদি রান্নার লোক, কাজের লোক না পায়, চলবে কি করে? ভূধর তো এখানে এসে বনে বনে ঘোরে, তার কাঠের ব্যবসা নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে রাতেও জিপ নিয়ে বের হয়। একাই রয়েছেন মানসি বাংলোতে। আশেপাশে লোকজন কেউ নেই, পিছনে গভীর জঙ্গল। যে কোনো মুহূর্তে ভাল্লুক, হাতি চলে আসতে পারে। তাই দিন দুপুরেও তিনি দরজা বন্ধ করে আছেন। বিশ্রী লাগছে এখানে। হঠাৎ কাদের কথা শুনে সাহসে ভর করে দরজা খুলে বের হয়ে দেখেন বিজয়ীর মতো ফিরছেন অজয়বাবু, সঙ্গে 2টি ছেলে। অজয়বাবু বললেন, গিন্নি, নাও তোমার জন্য এই যে হোটেলে ফ্রেন্ড বেয়ারা এনেছি। এদের মধ্যে অজয়বাবু এদের নাম জিজ্ঞাসা করেছেন। হোৎকাই বলে, এর নাম চঞ্চল গাঙ্গুলি, ব্রাহ্মণ। আমার নাম মঙ্গল দাস। আমরা হোটেল নন্দনে কাজ করতাম। ওখানে আমাদের চঙ্গু আর মঙ্গু বইলাই ডাকতেন সবাই। অজয়বাবু বলেন, গিন্নি, এ চঙ্গু আর এ মঙ্গু জামশেদপুরের নামি হোটেলের স্টাফ। কদিনের জন্য বনে বেড়াতে এসেছে, আমি ধরে আনলাম। সব দেখিয়ে দাও এদের। চঙ্গু, আগে চা হোক, দেখি চা কেমন করো। মানসি দেখেছেন ওরা যে ক্লান্ত, বিধ্বস্ত তা বুঝেছে। মানসি নিজের সন্তান নেই, ছেলে দুটোকে ভারী ভালো লেগেছে। দুঃখও হয়, কাজের জন্য অসহায় 2টো ছেলে এই বনে এসেছে। মানসি বলে, ওরা সবে এসেছে এতটা পথ, ওদের হাত মুখ ধুয়ে একটু বিশ্রান্তি দাও। আউট হাউসে গিয়ে জামা প্যান্ট বদলা, তারপর ওসব হবে। তারপর ওদের বলেন, ওদিকে তোমাদের থাকার ঘর, ওখানে গিয়ে হাত মুখ ধুয়ে নাও, জল টল খেয়ে কাজ করবে। পটলা হোৎকা সব প্যাচের ব্যাপার দেখে বেশ চমকে উঠেছে। এবার আউট হাউসে এসে পাল্টাবে বলে, এটা কি করলি? বেড়াতে এসে চাকরগিরি করতে হবে?
হতকা বলে, নিজের পকেট তো গড়ের মাঠ, থাকা খাওয়ার ব্যবস্থা না করলে এখানে থাকা যাবে না। বাঘ হাতিতেই শেষ কইরা যা দিবে, তাই করতাছি, তুই ভাবিস না আমি ম্যানেজ কইরা যা দিমু, তোরে কিছু করিতে হইব না। পটলা গজগজ করে চঙ্গু মঙ্গু করে হয়ে থাকতে হবে। হতকা বলে, পুরুষের 10 কখনো হাতি কখনো মশা, এখন না হয় মশা হইয়াই থাকি, ফিরা গিয়ে আবার হাতি হইব। চল চা করি, তুই কাপ প্লেট গুলান ট্রেতে সাজাইল, তার আগে পাউরুটি মাখন চিনি কলা সন্দেশ আছে দেহি অনেক, খাইয়াল, ক্ষুধা শান্ত হইলে মন মেজাজে ঠান্ডা হইব। পটলা, হুৎকা এবার বেশ সাজিয়ে গুছি উদর সেবা করে, বেশ বুঝেছে এখানে খাওয়া দাওয়া ভালোই হবে। হুৎকা চায়ের আয়োজন করতে থাকে। বিকালের দিকে ফিরেছে ভূধর, তবে তার দলবলকে খবর দিতে হবে আজ রাতে চোরা কাটাই হবে দক্ষিণের বনে। বিশাল একটা সেগুন গাছকে রাতারাতি কেটে টুকরো টুকরো করে চালান করে দিতে হবে, আর ডমরুকে বলতে হবে হাতির দাঁতের জন্য, বাঘের চামড়ার জন্য এগুলো বেশ ভালো দামেই চালান হয়, লাখ লাখ টাকার ব্যাপার। ডমরু এই অঞ্চলে নামি চোরা শিকারী, আর তার দলে বাচ্চা বাচ্চা শিকারী আছে। ওরা বনের নানা প্রান্তরে ঘোরে, সঙ্গে থাকে ছোড়া রাইফেল, আর গুলিতে হাতি বাঘ ও লুটিয়ে পড়ে। ওরা কাজ শেষ করে হাতির দাঁত বাঘের চামড়া হরিণের শিং নিয়ে সরে পড়ে। বন বিভাগের কর্তারা পরে মৃত জন্তুর দেহটা পায় আর ব্যাপারটা বুঝতে পারে। এইভাবে একটা চক্র টাকার লোভে বনভূমির সবুজ বনজ সম্পদকে, বনের প্রাণীদের শেষ করে অরণ্যকে নিঃশেষ করতে চায়। ভূধর তাদেরই একজন। তাদের অত্যাচারের কথা এখনো কর্তাও জেনেছেন, অপরাধীদের ধরার চেষ্টাও চলছে, তবে নানা কারণে তা আর হয়ে উঠছে না। মিস্টার নিখিল রায় ছিলেন ডিভিশনাল ফরেস্ট অফিসার, বন বিভাগের পদস্থ কর্তা। তিনি অরণ্য জগতেরই লোক হয়ে গেছেন, বন্য প্রাণীদের ভালোবাসেন, বনে বনে ঘুরে ঘুরে দেখেছেন অরণ্য প্রাণীদের চরিত্রকে। বাঘ মাংসাশী প্রাণী, শিকার করে অন্য প্রাণীকে, কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি প্রাণীকে সে মারে না। আর মানুষের লোভ অত্যন্ত বেশি, সে নিজের জন্য, তার পরিবারের জন্য, তার পরবর্তী প্রজন্মের জন্য সঞ্চয় করে রাখে, তাই সবকিছু সে লুট করে নিতে চায়। পশুরা তা করে না, আর তাকে বিরক্ত না করলে সে অন্য প্রাণীকে আক্রমণও করে না। মানুষের এই সহাবস্থার নীতি নেই যা পশুর জগতে আছে। নিখিল বাবু রিটায়ার করার পরও এই বনভূমিতে রয়ে গেছেন, স্ত্রী গত হয়েছেন, ছেলেরাও পড়াশোনা শেষ করে ভালো চাকরি করছে, তারা শহরে থাকে। নিখিল বাবু আর ফিরে যাননি। তিনি যখন যুবক ছিলেন তখন বন্যপ্রাণী শিকারে বেআইনি ছিল না, তখন তিনিও বাঘ হরিণ হাতি শিকার করেছেন। এখন তিনি তাদের রক্ষার কাজ করার সাধ্য মতো। বর্তমানে রেঞ্জার মিস্টার মিত্র নিখিল বাবুর অধীনে কাজ করছে। সেও ভদ্ররক্ষে, তাই খুবই শ্রদ্ধা করে। কোনো পরামর্শ প্রয়োজন হলে ছুটে আসে নিখিল বাবুর কাছে। নিখিল বাবুর ঘরে 2-3টে বাঘের চামড়া ট্যান করে তার ভেতর খড় তুলো ইত্যাদি পুড়ে পূর্ণ সাইজের বাঘ বানিয়ে রাখা আছে। হঠাৎ কেউ ঘরে ঢুকলে তার মনে হবে আলো ছাড়া যেন জ্যান্ত বাঘই বসে আছে। দরজার ওপর হরিণের মাথা, বাইসনের মাথাও আছে। নিখিল বাবু বলেন, অতীতের ভুলের চিহ্ন ওগুলো, আর রাইফেল চালানো অনেকদিন আগে ছেড়ে দিয়েছি, তবে মনে হচ্ছে ওগুলো আবার বের করতে হবে। ইদানিং এই রেঞ্জে বেশ কিছু অন্ধকারের লোক গোপনে দামি গাছ কেটে নিয়ে যাচ্ছে, আবার বাঘ হাতি হরিণও শিকার করছে চামড়া হাতির দাঁত পাওয়ার আশায়। নিখিল বাবু বলেন, বনকে বাঁচাও মিত্র, দেখো হয়তো শস্যের মধ্যেই ভূত আছে, তাদের ধরার চেষ্টা করো। বাংলোর বাগানে বিকালে পড়ন্ত রোদ হলুদ আভা এনেছে। ওদিকে দূরে পাহাড়ের কোলে সূর্য অস্ত গেছে। পটলা বারান্দায় দাঁড়িয়ে দেখছে এই দৃশ্য। পরনে ওরা হাফ প্যান্ট আর সাদা শার্ট। এখানে এসে ওদের নাম পোশাক সবই বদলে গেছে। হতকার পরনে ওই একই রকম পোশাক। সে ট্রেতে টিপট কাপ সাজিয়ে নিয়ে গিয়ে নামায়। অজয়বাবু বলেন ভূধরকে, এই বঙ্গু আর এই যে চঙ্গু জামশেদপুরের একটা হোটেলের বেয়ারা,
মানসি বলেন, বেশ ভালো ছিল দুজনে, কাজের খোঁজে এই বনে এসেছে। পটলা, ফটকা এখানে ভুদারকে দেখবে তা ভাবেনি, ওকে দেখে চিনতে পারে ওরা দুজনে। এই লোকটা যে ওই ট্রাক ড্রাইভার সর্দারদের সঙ্গে 2 নম্বরই ব্যবসা চালায় তা বুঝেছে, আর তাকে এই বাংলাতেই থাকতে দেখে একটু অবাকই হয়। অবশ্য ভুদার ওদের ট্রাকে দেখতে পায়নি, সে ব্যস্ত ছিল চোরাচালানের কথা বলতে, তাই সে বাংলাতে পটলা হত্যাকে দেখে বলে, সত্যি কাকাবাবু এলেম আছে, এই বনে এসেও ঠিক কাজের লোক বের করেছেন। অজয়বাবু চায়ের কাপ তুলে নিয়ে তাতে চুমুক দিয়ে বলেন, না হে মঙ্গু, চা বেশ ভালো তৈরি করো। এই যাত্রাটা পার হয়েছে ওরা। রাতে এবার রান্না করতে হবে রুটি আর কষা মুরগি। পটলা বলে, এবার কি করবি হতকা? রুটি করতে গেলে তো গোল হবে না, ইন্ডিয়ার ম্যাপ হবে। আর কষা মুরগি ও তো খেয়েছি একদিন, এবারে বাজবি কি করে? হতকা বলে, গোবিন্দর দোকানে মুরগি রুটি বানাতে দেখছি, ঠিক বানাই দিমু, তুই আটায় জল দে, আটা মাখতে হইব। একটা গামলায় আটা নিয়ে পটলা তাতে বেশ খানিকটা জল ঢেলে দেয়। হত্যা চিৎকার করে, আই থাম থাম, আরে থাম। ততক্ষণে গামলার আটা সিন্নিতে পরিণত হয়েছে, জল আর আটা মিশে তরল একটা কিছু হয়ে গেছে, আর সেই হাত মুখে ঠেকিয়েছে, ফলে তার মুখ আঠায় ভর্তি হয়ে গেছে। এ কি করছো? মানসি ঘরে ঢুকে 2 আটা রঞ্জিত মূর্তিকে দেখে হেসে ফেলেন। হত্যা বলে, রুটি করতেছি মাসিমা। মাসিমা হাসেন। মানসি হাসছেন, এই আটার লেই হয়েছে, খানিকটা ফেলে দিয়ে আরো আটা দাওতে, রুটি করতে জানো না? আর মাংস তখন ওদিকে তেমনই রয়েছে। আলু কাটতে গিয়ে হত্যা এর মধ্যে তার আঙুলটাও কেটেছে। মানসি দেখছেন ওদের, বললেন, এসব কাজ কখনো করেছো বলে মনে তো হয় না, করেছো? পটলা বলে, না মাসিমা, সাহেব কিছু বলার আগে আমাদের ধরে আনলেন। হত্যা বলে, আমাগো থাকার জায়গাও নেই, খাবার টাকাও নেই, এখানে থাকতে খেতে পামু, তাই সইলা আইছি। মানসি দেখছেন 2 বিচিত্র মূর্তিকে, শুনছেন ওদের কথা। কি ভেবে বললেন মানসি, ঠিক আছে, কাউকে বলবেন এসব কথা, আমি দেখিয়ে দিচ্ছি। চঙ্গু এই আটার লেই খানিকটা ফেলে এতে আরো আটা দিয়ে শক্ত করে মাখে। আর মঙ্গু, মাংস রান্নাটা আমি যেভাবে বলছি সেইভাবে করো, সিদ্ধ হলে ডাকবে, কতটা কি দিতে হবে দেখিয়ে দেবো। পটলা, হত্যা হাতে ধরা পড়তে পড়তে মাসিমার জন্য কোনো মতে বেঁচে গেছে। মাসিমাকে তাদের আসল পরিচয় দিয়েছে। মানসি সবসময় বলেন, খুব সাহস তো তোমাদের। আর পটলারও জানতে পারে এই ভূধর বাবু অজয়বাবু আর মানসী দেবীর রক্তের সম্পর্কে কেউ না, অজয়বাবুর বন্ধুর ছেলে। তাদের দয়াতেই মানুষ হয়েছে ভূধর, তাদের টাকাতেই এই বনের কাঠের ব্যবসা করে পটলা। হত্যা এখন এখানে চঙ্গু মঙ্গু নামেই পরিচিত। রাতের খাবার আজ ভালোই হয়েছে। ভূধর খাবার টেবিলে বসে অজয়বাবুকে বাঘের গল্প বলছে। অজয়বাবুর কণ্ঠে ভয়ের সুর। বাঘ আছে জেনেও বনে এইভাবে কেন ঘোরে? ভূধর বলে, বাঘের ভয় আমার নেই, কত বাঘ দেখেছি বনে, বাঘ হাতি বাইসন এসবে ভয় পাই না, প্রায় তো বাঘ হাতির সামনে পড়ি, নো ফিয়ার। পটলা, হতকাও শুনছে। ভূধরবাবুর ওপর তাদের সন্দেহ কেমন বাড়ে, লোকটা সাহসী বটে। রাতে খাবার শেষ হবার পর ভূধর বের হয়ে যায়, তার নাই কি জরুরি কাজ আছে। অজয়বাবু ও মানসী দেবু শুয়ে পড়েন। নিশুতি বাংলো, ওদিকে ঘরে পটলা হত্যা রয়েছে। ওরা দেখে বনের দিক থেকে মাঝে মাঝে টর্চের আলো ঝলক ওঠে, আবার নিভে যায়। হত্যা বলে, ওই ভূধরবাবু রাতে বনে বের হইল, কি করে ওরা, চল দেখাই আসি। পটলা বলে, এত রাতে বনে যাবি? হত্যা বলে, ভূধরবাবু যদি যাইতে পারে আমরাও যাবো, চল হুঁশিয়ার। এর মধ্যে ওরা দুজনে দিনের আলোয় বন কলোনি আর আদিবাসী বস্তির খানিকটা দেখেছে, ওদিকেই বন। দুজনে চলেছে রাতে। ভূধর
ভূধর এর মধ্যে তার লোকেদের গাছ কাটার পরে পাচার করার ব্যবস্থা করে খুশি মনে ফিরছে। বনের ভেতরে একটা ছোট্ট ঝর্ণার জল পড়ার শব্দ কানে আসছে। দুদিকেই ঘন বন, একটা ছোট্ট মন্দির রয়েছে, আর সেটাকে কেন্দ্র করে দু একটা ঘরও তৈরি হয়েছে। ভূধর সেই মন্দিরে আসে। সেখানে কালী মূর্তি রয়েছে, রয়েছে একটা শিবলিঙ্গ। পূজারী ভজনলালও ভূধরকে চেনে। ভূধরকে দেখে ভজনলাল বলেন, ক্যা ভূধর বাবু, ব্যবসা তো ভালোই চলছে। ভূধর জানে কিসের ব্যবসার কথা বলছে ভজনলাল। ভূধর বলে, ওই আর চলছে, হাতির দাঁত, বাঘের চামড়া, বৃহৎ ডিমান্ড, মাল মিলছে না। ভজনলাল এককালে ছিল বনের চোরা শিকারী। যেমন সাহস তেমনি তার অব্যর্থ লক্ষ্য। অতীতে বহু শিকার করেছে রাজা জমিদারের জন্য। পরে শিকার নিষিদ্ধ হলে সে চোরা কাঠের কাজ আর চোরা শিকার করেছে তার লোকেদের দিয়ে। মন্দিরের পূজারী সেজে থাকে। মাঝে মাঝে শুনে যায় ধর্মের ভাষণের সঙ্গে লুকিয়ে সংগ্রহ করা হাতির দাঁত, বাঘের চামড়ার ব্যবসার কথা। সারা বনে তার চেলারা এই কাজ করে। আর ভজন মহারাজ মাঝে মাঝে শহরে গিয়ে সব লেনদেন সেরে আসে। ভূধরও তার খরিদ্দার। ভজনলাল বলে, এখন বন বিভাগ ভি বহুত হুঁশিয়ার হয়ে গেছে, আর নিখিল বাবু ওই রিটায়ার্ড ডিএফ ওভি লোকজন নিয়ে বনে ঘুরছে, কামকাজ করা মুশকিল হয়ে গেছে। ভূধর জানে ভজন এইসব কথা বলার কারণ। সেও চায় আরো টাকা। ভূধর বলে, টাকা ভালোই পাবে ভজন, ওসব মাল আমার চাই। টাকাও বেশ কিছু আগাম দিয়ে বের হয়ে আসে ভূধর। পটলা পড়তে এসেছে মন্দিরের বাইরে, টর্চের আলো জ্বলে ওঠে। ভূধর আর ভজন বাইরে এসেছে। ভূধর টর্চের আলো জ্বেলেছে। ওপাশে ঝোপের আড়ালে পটলার ভোটকা এক ফালি আলোয় ওরা দেখছে ভজনলালকে। ওর মুখটা দেখে ভোটকা চমকে ওঠে। সেই মুখখানাকে তারা ভোলেনি। ভোটকা বলে, পটলা, লোকটারে দেখছিস? সেই ট্রেনের দেখা মহারাজ না? ওই তো আমাকে 5,000 টাকার ব্যাগ লইছে। পটলাও দেখে লোকটাকে। এই বনের ধারে বিরাট মন্দিরের ধারে সাধু সেজে বসে আছে, আর 2 নম্বরই ধান্দাই করে এখানে। না হলে এই ভূধর বাবু এখানে আসবে কেন? ভজন ভিতরে চলে গেছে। জিপটা তখন একটু দূরে বনের ধারে। একটা নালার জন্য গাড়ি আনতে পারেনি মন্দিরের কাছে অব্দি। ভূধর আসছে অন্ধকার জিপের দিকে। চারিদিকে গাছগাছালি ঘন সমাবেশ। এদিকে ঝর্ণার জলধারার নিচে একটি জলাশয়ের সৃষ্টি হয়েছে। বনের জন্তু জানোয়ার এখানে জল খেতে আসে। চারিদিক থমথমে, শুধু গাছগাছালির শনশন শব্দ ওঠে। তারাগুলো জ্বলছে। হঠাৎ গাছের ওদিকে একটা শব্দ শুনে ভূধর থমকে দাঁড়ালো। টর্চের আলো দিয়ে চারিদিকটা দেখছে। ঝোপটা নড়ে ওঠে, যেন ডোরা কাটা একটা কি দেখেছে সে। আর এক লহমাও দাঁড়িয়ে থাকেনি সে। ভূধর সামনের মহুয়া গাছটা একটা ডাল ধরে প্রাণপণে লাফ দিয়ে গাছে ওঠে। তারপরে অস্পষ্ট কণ্ঠে চিৎকার শুরু করে, বাঘ, বাঘ, বাঘ। ভারী দেহটা ডালে ঝুলছে, আর ঝুলন্ত মূর্তিটা চিৎকার করছে, বাঘ, বাঘ। পটলা ভোটকা ভূধরে এড়াবার জন্য ঝোপের আড়ালে গা ঢাকা দিয়েছে। ওরা ভাবে ঝোপের ডালপালা নড়ার শব্দ শুনে ভূধর এমনি একটা কাণ্ড করবে। ঝোপের ভেতর থেকে দেখছে পটলা আর ভোটকা। হাসিও পায় ভূধরের কাণ্ড দেখে। হঠাৎ আরেকটা টর্চের আলো এসে পড়ে। ভূধরের টর্চ তো নিচে। পটলা দেখে আরেকজন বয়স্ক লোক হাতে টর্চ আর রাইফেল নিয়ে আসছে। হাঁক পাড়েন তিনি, ভূধর বাবু, এই ভূধর বাবু, বাঘ নয়, আমি মিস্টার রায়, নিচে আসুন। এবার ওর কণ্ঠস্বর শুনে আর টর্চের আলো দেখে ভূধরবাবু কোনো মতে হাঁটু সব ছিঁড়ে গাছ থেকে নিচে নেমে আসে। ভূধর গাছ থেকে নেমে সামনে ভদ্রলোককে দেখে যেন আশ্বস্ত হয়ে যায়। থতমত খেয়ে বলে, রায় সাহেব, আপনি? একটু মায়ের মন্দিরে এসেছিলাম, আর বাঘ মনে করে গাছে চড়ে গিয়েছিলেন, তাও নিচু ডালে। বাঘ তো অনায়াসে ধরতে পারতো আপনাকে। এভাবে রাতের বেলায় বনে ঘুরবেন না, চলুন। ওরা বের হয়ে যায়। এবার ঝোপ থেকে পটলা হত্যা বের হয়ে বাংলায় ফিরে আসে। পটলা বলে, ভূধর বাবু জোচ্চোর মহারাজের কাছে যায়। নিশ্চয়ই ওরা বনের মধ্যে 2 নম্বরই অনেক কাজই করে। তবে মিস্টার রায়কে তো চিনলাম না, ওর খোঁজ নিতে হবে। পরদিন এখানে হাট। বনের মধ্যে আজ যেন সাড়া পড়ে যায়। সকাল থেকে বন অফিসের সামনে কাঠের মাঠের মধ্যে ট্রাক করে দোকানদাররা এসে তাদের
বেসাদি সাজাচ্ছে। কয়েকটা মুদির দোকান রয়েছে, সস্তা ধুতি, গামছা, গেঞ্জি। কেউ এনেছে টুকটাক মণিহারি জিনিস। বনের মধ্যে 2-4 জন আদিবাসী বস্তি থেকে ছেলেমেয়েরা সেজে গুজে মাদল নিয়ে গানের আসর বসায়। আর সাধারণ লোকেও কুমড়ো বেগুন নিয়ে বসেছে। এই হাটই তাদের মিলন ক্ষেত্র। আজ বন বিভাগের ছুটি। পটলা হোতকাও বের হয়েছে বাংলো থেকে। হাটে আসার পথে একটা বাগান ঘেরা বাড়িতে একটা পুকুরে পদ্ম ফুল দেখে থমকে দাঁড়ায়। বাগানে একটা বকুল গাছের নিচে বসে আছে কাল রাতে দেখা সেই ভদ্রলোক। গত রাতে তার পরনে ছিল প্যান্ট, শার্ট, হান্টার শু, রাতে হাতের রাইফেল আর লুঙ্গি আর পাঞ্জাবি। পটলা হোতকাকে দেখে তিনি চাইলেন, সুধন, কি চাই? এসো, ভেতরে এসো। ওরা দুজনে ভেতরে যায়। পটলা বলে, আপনার বাগান দেখছিলাম, কি সুন্দর বাগান, সবুজ গাছগাছালি, কত ফুল এই বনের মধ্যে। হাসেন মিস্টার রায়। হ্যাঁ, আমি আর শহরে ফিরে যাইনি। রিটায়ার করার পর এখানেই রয়েছি। বনকে ভালোবাসি। এই বনের প্রাণীকে বাঁচিয়ে রাখতে চাই। তবে মানুষই নিজের লোভ আর হীন স্বার্থের জন্য এসব শেষ করবে। পটলা হোতকার পরনে এখন নিজেদের পোশাক। বয়বেয়ারা পোশাক ছেড়ে বের হয়েছে। মিস্টার রায় বলেন, চলো ভিতরে চলো, চা খাবে তো? বনে বেড়াতে এসেছে বুঝি? পটলা বলে, তাই বলতে পারেন। হোতকা বলে, পটলা, আমি শিবাজি, ডাকনাম হোতকা, কলকাতা থানে আইতাছি। রায় সাহেব বলেন, তোমরা ও ঘরে গিয়ে বসো, আমি আসছি। এখানে কথা বলার লোক নেই, তবু তাদের সঙ্গে কথা বলে, তবু তোমাদের সাথে কথা বলা যাবে। ওদিকে ঘরের দরজা খুলে দিয়ে নিজের বাড়ির ভেতরে চলে গেলেন। দরজা ঠেলে ঘরে ঢুকে পটলার হোতকা। ঘরের জানলাগুলো প্রায় বন্ধ। ফাঁক ফোকর দিয়ে একটু আলোর আভাস আসছে মাত্র। পটলা হোতকার ঘরে ঢুকে থমকে দাঁড়ায়। ঘরের মেঝেতে বসে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। মিস্টার রায় ঘরে ঢুকে ব্যাপারটা দেখে বুঝতে পেরে বলেন, ওগুলো জ্যান্ত নয়, মরা। পাশের জানালাটা খুলে দিয়ে এবার দিনের আলোয় ঘরে এসে ঢুকে। এবার দেখা যায় বিশাল ঘরটাকে। ওই একটা দাঁতালো হাতির দাঁত সমেত মাথা, হরিণের শিং। মিস্টার রায় বলেন, ওসব ওদের দুষ্কর্মের চিহ্ন। এখন ওদের বাড়িতে চাই ড্রয়িং রুমে আলমারিতে রয়েছে বেশ কিছু বই, আর পাশের আলমারিতে রয়েছে 3-4টা রাইফেল। মিস্টার রায় বলেন, তখন এসব কিনেছিলাম। মিস্টার রায় এর মধ্যে আলমারি থেকে সঞ্চয়িতা বের করে বৃক্ষ বন্দনা কবিতাটি শোনান। বলেন, এই অরণ্যকে মানুষ শেষ করে দিতে চাইছে, এ হতে দিতে পারি না, তাই বনে বনে রাতেও ঘুরি, কিন্তু চেষ্টা করে চোরা শিকার বন্ধ করতে পারছি না। এসে পারেন মিস্টার মিত্র, তরুণ রেঞ্জ অফিসার। মিস্টার বলেন, মিত্র এসো, এরা কলকাতার ছাত্র, বনে এসেছে, এদের বনের কথাই বলছিলাম। মিত্র বলেন, খবর আসছে বনের গভীরে চোরা কাটাই চলছে। কালই 2টো বড় সেগুন গাছ পাচার হয়ে গেছে। আর শুনলাম ছোট ফুলিয়াতে 2টো দাঁতাল হাতিও মারা পড়েছে। এসব কি বন্ধ হবে না সাহেব? মিস্টার রায় বলেন, বনে কড়া পাহারা বসাও, সব ট্রাকের দিকে নজরদারি বাড়াও, বনের কাঠের কারবারি যারা আছে তাদের দিকেও নজর রাখো। এসব কাজে ওদের হাত নিশ্চয়ই থাকে, তাদের হাতে নাতে ধরতেই হবে। আর বনের শত্রু মানুষের শত্রু। পটলা হোতকা সব শুনে বলে, পটলা হোতকা সব শোনে। বলে পটলা, আমরা আজ আসি স্যার, হাটে যেতে হবে। মিস্টার বলে, ঠিক আছে, চলে এসো মাঝে মাঝে, তবু কথা বলা যাবে, একাই থাকি তো। ওরা বেরিয়ে আসে। হোতকা বলে, ওই কাঠ চোরা শিকারের লইয়া এরা বিপদে পড়ছে। আলারা এমন সুন্দর বন শেষ কইরা যা দিবে, কিছু করের নেট লাগব। বনের পথ দিয়ে হাঁটছে ওরা। হঠাৎ জিপের শব্দ শুনে এরা বনের ভেতর আড়াল হয়ে যায়। দেখা যায় হাট থেকে ফিরছে ভুদার জিপ নিয়ে, আর রয়েছে সেই ভজন মহারাজ। পেছনের সিটে 2জন ভীষণ দর্শন লোক। জিপটা চলে গেল বনের দিকে। হোতকা বলে, দেখলি ভুদার নিঘাত কিছু একটা করবেই, ওর মতলব সুবিধার নয়।
চল গিয়া কই মিস্টার মিশ্রকে। মিস্টার মিশ্র অফিসেই ছিলেন। বনবিভাগের অফিসে টাঙানো রয়েছে সারা বনের একটা বড় ম্যাপ। মিত্র হঠাৎ এদের দেখে চাইলেন। একটু আগেই তিনি ওদের মিস্টার রায়ের ওখানে দেখেছেন, তাই এদের দেখে বলেন, এসো এসো, হঠাৎ এদিকে? পটলা বলে, দেখলাম ভূধর তার জিপে মন্দিরের পূজারীকে নিয়ে বনের ভিতরে চলে গেল। মিস্টার মিত্র বলেন, সে কি, আজ তো বন কাটাই বন্ধ। হত্যা বলে, এদের মতলব নিশ্চয়ই খারাপ। মিস্টার মিত্র বলেন, আমি দেখছি, আর তোমরা তো বন বাংলাতেই আছো, ওর উপরে নজর রাখো, সব খবর আমাকে জানাবে। পটলা, হত্যা ফিরেছে বাংলায়। যথারীতি ভূধরের পাত্তা নেই, দুপুরে নাকি সে ফিরবে না, কিসব জরুরি কাজ আছে। পটলা হত্যাও নিশ্চিন্ত হয়। এর মধ্যে মানসিও রান্নার কাজ এগিয়ে রেখেছেন। এরা হাট থেকে আনাজপত্র, ডিম, মুরগি এনে রান্নার কাছে হাত লাগায়। অজয়বাবু বলেন, ভূধর বন দেখাবে বলে নিয়ে এসে দিনরাত কাজে নিয়েই ব্যস্ত। নানসি বলেন, আর বন বাঁধা থেকে কাজ নেই, ঘরে ফিরে চলো। ভূধর থাকে থাকুক তার কাজ নেই, এর চেয়ে পুরীতে গেলে ভালো হতো, তা না ওর পাল্লায় পড়ে এলে এই বনবাসে। ভূধরের ওপর এরা যে খুশি নন তা বুঝতে পারল কোথা। দুপুরে বাংলো নির্ঝুম। অজয়বাবু মানসি খাবার পর ঘুমোচ্ছে ওদের ঘরে। পটলা হত্যা ভূধরের ঘরে জানলা খুলে দেখে একটা রড সহজেই খোলা যায়। ওরা সেই রডটা খুলে সাবধানে ঘরে ঢোকে। এই ঘরের ভূধর তার জিনিসপত্র রেখেছে। টেবিলে ডায়েরি, হিসাবের খাতা ছড়ানো, বিছনা এলোমেলো, জামা কাপড় যত্রতত্র ছড়ানো। এ ঘরে ভূধর কাউকে ঢুকতে দেয় না। ওর বিছানা তুলতেই দেখে গদির নিচে একটা বন্দুক আর একটা কাগজের বাস্কে বেশ কিছু বুলেট রয়েছে, অথচ বন বিভাগের পারমিটে লেখা আছে কেউ বন্দুক নিয়ে বনে ঢুকতে পারবে না। হত্যা বলে, কার্তুজ গুলান লই চল, বন্দুকও যেন গুলি না থাকে। পটলা ওই ডায়েরি, নোটবুকগুলো হাতিয়ে নিয়ে কার্তুজগুলো তুলে নেয়। তারপর এদিক ওদিক দেখে, না, কেউ কোথাও নেই। ওরা জানলা দিয়ে বের হয়ে এসে আবার রডটা যথাস্থানে লাগিয়ে দেয়। পটলার গোয়েন্দাগিরি কিছু অভিজ্ঞতা আছে, বহু গোয়েন্দার গল্প সে পড়েছে। আর ওর এক কাকা গোয়েন্দা বিভাগের পদস্থ অফিসার। পটলা এবার ভূধরের কাগজের মধ্যে একটা বনের ম্যাপ আর তার কিছুটা অংশ লাল মার্ক করা দেখে, আর হিসাবের খাতায় বেশ কিছু মোটা অঙ্কের টাকার ভজনলালকে দেওয়া বেশ কিছু টাকার হিসাব দেখে। তাছাড়া বেশ কিছু নাম, ঠিকানা, ফোন নাম্বার দেখে। আর দেখা যায় একটা দানপত্রের খসড়া। সেটা পড়ে পটলা বলে, দেখ ভূধরবাবুর মতলব। কোথাও পরে কাগজপত্রগুলো, তাতে লেখা আছে যে অজয় সেন নাকি স্বেচ্ছায় সজ্ঞানে তার বালিগঞ্জের বাড়ি, ব্যবসা, সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি শ্রী ভূধর বিশ্বাসকে দানপত্র করে দিয়েছেন। কোথা বলে, এটা কি রে, মাসিমারে ফাঁসাইবার মতলব। পটলা বলে, এর বিহিত করতেই হবে, সব কাগজপত্র এখানে রাখা ঠিক হবে না, ঠিক জায়গায় জমা করে দিয়ে আসতে হবে, চল। নিখিল রায় দুপুরে ঘুমোয় না, বইপত্র নিয়েই থাকে। হঠাৎ এ সময় পটলা হত্যাকে দেখে খুশিই হন। পটলা এসে ওর থলে থেকে সব কাগজপত্র বের করে নিখিলবাবুকে দেখায়। কাগজপত্র থেকে মিস্টার রায় চমকে ওঠেন। আমার সন্দেহ তাহলে মিথ্যা হয়নি, ওই ছেলেরা এতদিন ধরে এখানে এসে এইসব করছে। খুব উপকার করেছো তোমরা, এতে অনেক কাজ হবে। আমি এক্ষুনি ডেকে পাঠাচ্ছি ফরেস্ট পুলিশকে। তবে তোমরাও সাবধানে থেকো, যদি গোলমাল বোঝো আমাকে খবর দেবে। বিকেল নামছে, ভূধর সকাল থেকে কোনো খবর নেই। বিকেলে চা এনেছে হত্যা। মানসি, অজয়বাবু চা খাচ্ছেন। মানসি ওদের জন্য টেবিলে চা দিয়ে বললেন, তোমরাও খাও। এটা অবশ্য ভূধরের চোখে পড়লে ভূধর চটেই যেত। এখন সে নেই। এবার পটলাই দানপত্রের দলিলটা মাসিমার হাতে দিয়ে বলে, কাগজটা আবর্জনার মধ্যে পড়েছিল, হাতে পড়তে নিয়ে এলাম। ছোট সাহেবের দরকারি কাগজ নয় তো? মানসি কাগজটা থেকে চমকে ওঠেন। তার স্বামী যে তাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেবেন তা ভাবতেও পারেননি। মানসি কাগজটা অজয়বাবুর দিকে এগিয়ে দিয়ে বলেন, পড়ে দেখো, তখনই বলেছিলাম ওর মতটা ভালো নয়, এই বনে এনে আমাদের চরম সর্বনাশ করতে চায়। অজয়বাবু কাগজটা পড়ে চোখ বড় বড় করে বলে, এটা পেলে কোথায়? পটলা বলে, ওসব আবর্জনার মধ্যে পড়েছিল। অজয়বাবু বলেন, না না, এসব বাজে কথা, এসব কাজ কেন করতে চাবে ভূধর?
কাগজগুলো নিজেই ছিঁড়ে টুকরো টুকরো করে উপরে বারান্দা থেকে উড়িয়ে দেন। হাওয়ায় সেগুলো উড়ে যায়। ভূধর আজ লোকজন নিয়ে বনে এসেছে। আজ রবিবার, বন কাটাই হয় না, নির্জন বন। ভজনের লোকেরা অবশ্য দিনের বেলায় শিকার কম করে, রাতের অন্ধকারে তাদের সুবিধা বেশি। এদের মধ্যে ভূধর দুটো গাছ কেটে ফেলেছে, লরিও এসে গেছে। এবার দুটো করে লরিতে তোলার পালা। গাছগুলো বোঝাই করে আজই পাচার করতে হবে, লাখ টাকার মাল। হঠাৎ বনের মধ্যে স্তব্ধতা ভেদ করে গাড়ির শব্দ শুনে চাইল ভূধর। ও জানে আজ বন বাবুরা হাটেই থাকবে, এইদিকে কেউ আসবে না। হঠাৎ গাড়ির আওয়াজে চমকে ওঠে। নিমেষের মধ্যে এরাও লরিতে মাল তুলে নিয়ে পালায়। সব মাল তোলা হয়নি। বেকতির থেকে ভূধর জিপ নিয়ে কেটে পড়ে। মিস্টার মিত্র আজ খবরটা নিখিলবাবুর কাছ থেকে পেয়েছেন। ওই ম্যাপ ডায়েরিতে লেখা ছিল জায়গার কথা। মিস্টার রায়ের কাছে খবর পেয়েছিলেন ভূধরবাবু বনে গেছেন, আর সেটা যাচাই করার জন্য মিস্টার মিত্র নিজে এসেছেন বন বাংলোতে। আর সেখানে ভূধরবাবুকে না দেখতে পেয়ে ফোর্স নিয়ে বনের ভিতর যান, কিন্তু গিয়ে দেখেন কাটা গাছটার গুড়ি পড়ে আছে। আসামিরা ফেরার। মিত্র বলেন, ইস, হাত ফসকে বের হয়ে গেল ব্যাপারটা, একটা কেউ ধরা গেল না। তবে ধরা না গেলেও যারা এসব করে এসেছে এতদিন বিনা বাধায়, তারা এবার বুঝবে যে তাদেরও এবার প্রবল বাধার সামনে পড়তে হবে। ভূধর কোনো মতে সেদিন আর লোকজন নিয়ে পালিয়ে বেঁচেছে। অনেক টাকাই তার লোকসান হয়েছে। বন বিভাগ সব গাছই সিজ করেছে। ভূধর ভাবছে কি করে বন বিভাগের লোক এসব খবর পেল। তাকে এবার জন্য কাজটাও সারতে হবে। আজ বেশ চলা ভরা মন নিয়েই ফিরেছে ভূধর বন বাংলা। এতদিন ধরে সে এই বনের তার দাপটে চালিয়ে এসেছে, লুট তরাজ করেছে। আজকে প্রথম বাধা পেল। বেশ বুঝেছে এই বাধা আরো বাড়বে, তাই তার ভবিষ্যতের অবস্থাও তাকে করতে হবে। ঘরে ঢুকে প্রথমে তেমন কিছু টের পায়নি ভূধর, তবে তার কর্মপন্থা ঠিক করে ফেলেছে। রাতে খাওয়া দাওয়ার পর বাংলো নিস্তব্ধতায় ঢেকে যায়। পটলা হত্যা আউট হাউসে শোয়ার ব্যবস্থা করছে। হঠাৎ বাংলার ঘর থেকে মানসী দেবী অজয় কণ্ঠস্বর ছাপিয়ে শোনা যায় ভূধর কণ্ঠস্বর। ভূধর বলে, আমার কথা শুনতেই হবে। রাতে ভূধরের সেই দানপত্র আসল কপিটাই অজয়বাবুকে বলে, এটাতে সই করে দিন। অজয় চমকে ওঠেন। মানসীও দেখেছেন কাগজটা। বলে, তা কি করে হবে? তাই হবে, আমি যা বলছি তাই করুন। এতে সই না করলে এই বন থেকে বের হতেই পারবেন না। দুজনকে মেরে লাশ গভীর জঙ্গলে ফেলে দেবো, কেউ জানতেও পারবে না। ভূধর আজ তার আসল রূপটা দেখেন। এরা বিপন্ন। মানসী বলেন, ঠিক আছে, তুমি ছাড়া আমাদের আর কেউই বা আছে? তোমাকেই সব লিখে দেবো। আজ রাত হয়েছে, বুড়ো মানুষটাকে শান্তিতে ঘুমাতে দাও, কাল সকালে সই করবেন। অজয়বাবু অসহায় কণ্ঠে বলেন, কাল সকালেই সই করে দেবো। ভূধর বলে, ঠিক দেবেন তো? দেব, নিশ্চয়ই দেব। ভূধর কি ভেবে বলে, ঠিক আছে, তাই হবে, তবে যা করার কালকেই করতে হবে। চলে যায় ভূধর নিজের ঘরে। বাইরে থেকে সব শুনছে পটলারা। হতকা বলে, ক্যাশ তো ডন্ডিস রে। পটলা বলে, একটা কিছু করতেই হবে, এই শয়তানকে উচিত শিক্ষা দিতে হবে। অজয়বাবু এবার ভাবনায় পড়েছেন, ভাবছেন কি করা যায়। হঠাৎ আকছে অন্ধকারে কাকে আসতে থেকে চাইলেন মানসী। তারা জ্বলা আলোয় পটলা হতে আজ থেকে মানসী বলেন, তোমরা? পটলা ঈশ্বরাকে বারান্দায় নিয়ে গিয়ে বলে, আমরা সব শুনেছি মাসিমা, আপনারা কোনো চিন্তা করবেন না। আর একটু রাত হোক, তারপর যা করার করব। এই রাতেই বাংলা থেকে পালাতে হবে, আপনারা তৈরি থাকুন। ভূধর আজ সারাদিন খুব ধকলে গেছে, তাই বিছানাতে পড়তেই তার দু চোখে ঘুম নামে, নাক ডাকতে শুরু করে। পটলারা এবার ঘরের দরজার বাইরে থেকে শিকল তুলে দিয়ে অজয়বাবুদের নিয়ে বেরিয়ে পড়ে বাংলো থেকে। সেই রাতেই পটলারা অজয়বাবু আর মানসী দেবীকে নিয়ে আসে নিখিল রায়ের বাংলোতে। নিখিলবাবুর সঙ্গে পটলাদার আগেই কথা হয়েছিল। সেই দিন দরজা খুলে ওদের ভিতরে ডেকে নেন। দেখেছেন নিখিলবাবু অজয় মানসী দেবীকে। মানসী বলেন, ওই ভূধরের দলবল ভালো নয়, ও যে এত বড় শয়তান তা ভাবিনি। রাত বাড়ছে। পটলা বলে, আমাদের বাংলায় ফিরতে হবে। নিখিলবাবু বলেন, সাবধানে যাবে আর ভূধরের ওপর নজর রাখবে, এদিকে যা করার আমি করছি। পটলা হতকা রাতেই বাংলার আউট হাউসে ফিরে আসে। সকালে মিস্টার মিত্র রায়বাবুর বাংলা এসে সব শুনে অবাক হন। রায়বাবু সেই ডায়েরি কাগজপত্র মিত্রকে দেন। মিস্টার মিত্র এসব দেখে অবাক হয়ে বলেন, অনেক প্রমাণই হাতে পেয়েছি। ওরা যে এমন ডেরা গেড়েছে তা জানতাম না। আমি এক্ষুনি ফোর্স ডাকছি। ভোরবেলা
রাতে মিস্টার মিত্র ফোর্স নিয়ে বেরিয়ে পড়েন। ভূধর আজ ঘুম ভাঙে একটু দেরিতে। চোখ খুলে আশেপাশের পরিবেশটা বুঝতে পেরে সে চমকে ওঠে। দেখে সে তার ঘরে নয়, ঘুমোচ্ছে লকআপের মধ্যে। পাশে ভজনলাল আর তার দলের কিছু লোক। লাফ দিয়ে উঠে ভূধর, এ কি, আমি এখানে কেন? এবার দেখেছেন মিস্টার মিত্রকে। মিস্টার মিত্র বলেন, আমরাই আপনাকে এখানে এনেছি ভূধর বাবু, আপনার দলবল সমেত। সব প্রমাণই আমাদের হাতে এসে গেছে। দিনের পর দিন যে চোরা কাটাই পচিন এ কাজ করছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। থানাতেই আনা হয়েছে মন্দির থেকে উদ্ধার করা হাতির দাঁত, বাঘের চামড়া, হরিণের শিং, যারা বাজার দখল কয়েক লাখ টাকা। অজয়বাবু এসব দেখে অবাক। তিনি ভাবতেই পারেন যে তার ভালো মানুষের সুযোগ নিয়ে ভূধর এসব কাজ করতো। তারাও চরম সর্বনাশ করতে চেয়েছিল। তিনিও এবার নিশ্চিন্ত হয়। ওরা ফিরে আসে বনবাংলোতে। আজ তিনি পটলা হত্যার প্রতি কৃতজ্ঞ। আমি, গোবরা, ফটিক তখন বড়বিল স্টেশনে নেমেছি। পটলারা এখানে থাকার কথা, কিন্তু তাদের পাত্তা নেই। আমরাও ভাবনায় পড়ি। এর মধ্যে বিষমশাই এসে গেছেন আমাদের নিতে। তিনি পটলা হত্যা না দেখতে পেয়ে বলেন, তোমাদের পঞ্চপাণ্ডবের বাকি দুজন কই রে? এবার আমি ভয়ে সমস্ত ঘটনা বিষমশাইকে জানি। বিষমশাই সাথে চমকে ওঠেন, সে কি, ওরা এক সপ্তাহ আগেই খলিফাবাদ বাংলোয়? আমি বলি, আমরাও যাব। আমরা বিষমশাইকে নিয়ে বাংলোয় পৌঁছেছি। পটলা হত্যা তখন চঙ্গু মঙ্গুর বেশে চা সার্ভ করছে। বিষমশাই তখন ওদের দেখে চিৎকার করেন, কি রে পটলা হত্যা, তোরা এখানে চা খাওয়াচ্ছিস? আর আমরা কত চিন্তা করছি। অজয়বাবু অবাক হয়ে বলেন, ওরা চঙ্গু বঙ্গু, আপনি ভুল করছেন। এবার মানছে, সব কথা বলেন অজয়বাবুকে। অজয়বাবু এবং আমরাও অবাক হই সব শোনার পর। পটলা যে এরকম একটা কাণ্ড করতে পারে আমাদের ধারণাই ছিল না। অজয়বাবু বলেন, তোমরা যে এত বড় বাড়ির ছেলে তা লুকিয়ে ঠিক করনি, অযথা তোমাদের দিয়ে বয় দেওয়ার কাজ করালাম। হোটকা বলে, কইয়া দিলে এখন অ্যাডভেঞ্চার আর হইতো না। আমরাও গর্বিত হই পটলার এরকম দুঃসাহসিক কাজে। সত্যি বনভ্রমণ ওদের সার্থক হয়েছে। সেই রাতে আমরাও বাংলো থেকে পরদিনে ফিরে এলাম পিসেমশাইয়ের বাড়িতে। আপনারা শুনলেন আজকের গল্প, শক্তিপদ রাজগুরুর লেখা পটলার বনভ্রমণ। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করুন, এবং এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।